হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আমরা বিগত কয়েক বছরের রেলওয়ে এনটিপিসির কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এবং প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে আমরা আরও বহু তথ্য দেখব, যে তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখো এবং পুরোটা দেখো। তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য কালার অফ সলিড আয়োডিন। তো সলিড আয়োডিনের কালার কীরকম হয়? এর উত্তর হচ্ছে অপশান নাম্বার সি, না পার্পলিশ গ্রে টু ব্ল্যাক। সলিড আয়োডিনের সিম্বল হচ্ছে আই এবং অ্যাটমিক নাম্বার হচ্ছে 53। এটা হচ্ছে নন মেটাল এলিমেন্ট এবং নন মেটাল হয়েও কিন্তু এ লাস্টারেস প্রপার্টি শো করে। লাস্টারাস প্রপার্টি শো করে। অ্যাকচুয়ালি আমরা জানি যে সমস্ত মেটালগুলো লাস্টারাস প্রপার্টি শো করে, কিন্তু আমরা দেখছি যে নন মেটালের মধ্যে সলিড আয়োডিন যেটা, সেটা লাস্টারাস প্রপার্টি শো করে। এটা হচ্ছে হেভিয়েস্ট অ্যামাং স্টেবল হ্যালোজেন্স, অর্থাৎ হ্যালোজেন মৌলগুলোর মধ্যে এটা সবচেয়ে ভারী। হ্যালোজেন কাদেরকে বলবো? যারা মেটালের সাথে বিক্রিয়া করে সল্ট তৈরি করে। তাহলে সল্ট ফর্মিং এবং আয়োডিন সাবলিমেশন শো করে। সাবলিমেশন কথার অর্থ কি? না আয়োডিন যেটা আছে, যেটা যে সলিড অবস্থায় আছে, ঠিক আছে, তো সলিড থেকে ডাইরেক্ট কনভার্ট হয়ে গ্যাসিয়াস স্টেটে পরিণত হবে। সলিড থেকে ডাইরেক্ট গ্যাস, কোনোরকম কোনো লিকুইড স্টেটে কনভার্ট হয় না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হু ওয়াজ দ্য লাস্ট এম্পায়ার অফ মৌর্যান ডাইনেস্টি। তাহলে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? এর উত্তর হবে বৃহদ্রথ, অপশান নাম্বার সি। তো বৃহদ্রথ হচ্ছে শেষ সম্রাট এবং চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? এ হচ্ছে মৌর্য ডাইনেস্টির ফাউন্ডার। আচ্ছা, অশোকা সম্পর্কে আমরা কি কি জানি একটু 2-4টা পয়েন্ট দেখে নেব। যে অশোকা হচ্ছে গ্রেটেস্ট রুলার এবং অশোকা তার 99টি ভাইকে মারার পর সিংহাসনে বসেছিলেন, শুধুমাত্র তার ছোট যে ভাইটি ছিল তাকে শুধুমাত্র ছেড়ে দিয়েছিল। তারপর অশোকা কি ধর্মে বিশ্বাসী ছিলেন? বুদ্ধিজম ধর্মে তিনি বিশ্বাসী ছিলেন। আগে তিনি শিব ঠাকুরের উপাসনা করতেন, কিন্তু পরবর্তীকালে তিনি বুদ্ধিজমে কনভার্ট হয়ে, এবং বুদ্ধিজমে কনভার্ট কে করেন? এটা হচ্ছে উপগুপ্তা। হ্যাঁ, তিনি 261 সালে কলিঙ্গ যুদ্ধ জয় করেন এবং কলিঙ্গ যুদ্ধের পর তিনি কিন্তু যে যুদ্ধনীতিটি তিনি ছেড়ে দেন। তাহলে রিনাউন্সড ওয়ার। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেটেড ইন। তাহলে খাজুরাহোর যে মনুমেন্টসগুলো আছে সেগুলো কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে অপশান নাম্বার এ, মধ্যপ্রদেশ। তো খাজুরাহো যে টেম্পেলটা সেটা কোথায় আছে? আমরা দেখলাম যে মধ্যপ্রদেশে, এমপিতে। এবং খাজুরাহো যে টেম্পেলটা সেটা কোন বংশ বানিয়েছিল? এটা হবে চান্ডেলা ডাইনেস্টির একজন রাজা, যার নাম হচ্ছে রাজা চন্দ্রবর্মন। এই রাজাটি কিন্তু এই যে খাজুরাহো টেম্পেল আছে এটা বানাতে শুরু করেছিলেন। তাহলে স্টার্টেড, এবং পরবর্তীকালে এটা কমপ্লিট করানো চান্ডেলা ডাইনেস্টির রাজা। চান্ডেলি ডাইনেস্টি কোন অঞ্চলে রুল করত? এটা হচ্ছে বুন্দেলখণ্ড, এবং এটি একটি ছিল রাজপুত ক্ল্যান। রাজপুত ক্ল্যান কথার অর্থ হলো যে তারা হচ্ছে রাজপুতের বংশধর ছিল, ঠিক আছে। এবং হ্যাঁ, বললাম চন্দ্রবর্মন এটা শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অন হুইচ লেক ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড। তাহলে কোন লেকের উপর গোল্ডেন টেম্পল অবস্থিত? এর উত্তর হবে অপশান নাম্বারে অমৃত সরোবর লেক। তো গোল্ডেন টেম্পল কে বানাতে শুরু করেন? না স্টার্টেড বাই 5th গ্রুপ।
ফিফথ গুরু কে ছিলেন? গুরু অর্জুন দেব। এবং কে কমপ্লিট করেন? কমপ্লিটেড বাই হচ্ছে সিক্সথ গুরু। সিক্সথ গুরু কে ছিলেন? গুরু হরগোবিন্দ জি। তো এটা আমরা দেখলাম যে গোল্ডেন টেম্পল তৈরি করেন গুরু অর্জুন দেব এবং শেষ করেন গুরু হরগোবিন্দ জি। কিন্তু 1830 সালে মহারাজা রঞ্জিত সিং আবার এটাকে রিবিল্ড করেন। রিবিল্ড ইট উইথ কি দিয়ে? এটা হচ্ছে গোল্ড অ্যান্ড মার্বেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টেকনোলজিক্যাল ইনভেনশনস কেম ফার্স্ট? এর উত্তর হবে অপশান নাম্বার বি, টেলিস্কোপ। না, টেলিস্কোপ 1608 সালে ইনভেন্ট করেন। এবং কে ইনভেন্ট করেন এটি? এটি হচ্ছে যে ইনভেন্টার, ওনার নাম হচ্ছে হ্যান্স লিপারসে। টেলিগ্রাফ হচ্ছে 1830 থেকে 1840-এর মধ্যে ইনভেন্ট হয়। এবং এই সময়টার মধ্যে কে ইনভেন্ট করেন? ইনভেন্টার কে ছিলেন? স্যামুয়েল মর্সে। টেলিফোন আমরা জানি গ্রাহাম বেল টেলিফোন। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে হুইচ আর্ট ফর্ম ওয়াজ মৃণালিনী সারাভাই অ্যাসোসিয়েটেড উইথ? তাহলে কোন আর্ট ফর্মের সাথে মৃণালিনী সারাভাই যুক্ত ছিলেন? এর উত্তর আমরা প্রায় সকলে জানি, এটা একটা স্ট্যাটিক জিকের কোশ্চেন। এর উত্তর হবে ভারতনাট্যম। মৃণালিনী সারাভাই স্ত্রী ছিলেন বিক্রম সারাভাইয়ের, তো তিনি ভারতনাট্যমের সাথে যুক্ত ছিলেন। ভারতনাট্যমের সাথে যুক্ত আর কিছু ব্যক্তিত্বের নাম হবে ইয়ামিনী কৃষ্ণমূর্তি, দু নম্বর নাম লীলা স্যামসন। তিন নম্বর নাম হচ্ছে সোনাল মানসিং। চার নম্বর হচ্ছে বৈজয়ন্তীমালা। এবং 5 নম্বর হচ্ছে রুক্মিণী দেবী। পট্টচিত্র হচ্ছে এক ধরনের পেন্টিং যেটা কিনা একটা কাপড়ের উপর আঁকা হয় এবং কাপড়টাকে স্ক্রোল করে রাখা হয়, তাহলে এটা হচ্ছে ক্লথ বেসড পেন্টিং। এই চিত্রটা কোথায় প্রিভ্যালেন্ট? এটা হচ্ছে উড়িষ্যা। হ্যাঁ, এটা ওয়েস্ট বেঙ্গলও অনেকখানি দেখা যায় এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলেও দেখা যায়, কিন্তু এর যে মূল অ্যান্সার এটা হচ্ছে উড়িষ্যা। এই যে পট্টচিত্রতে কি বর্ণনা করা থাকতো? না হচ্ছে এটা হবে ফকটেলস এবং মাইথোলজিক্যাল ন্যারেটিভস। তাঞ্জোর পেন্টিং হচ্ছে সাউথ ইন্ডিয়ান পেন্টিং স্টাইল, এতটাই মনে রাখো এখন, ঠিক আছে? মধুবনী পেন্টিং এটা কোন রাজ্যের? এটা হচ্ছে বিহার। এবং এই পেন্টিংয়ে মনে রাখতে হবে যে কালারটা ইউজ হয়, যে রঙটা ইউজ হয় সেটা হচ্ছে ন্যাচারাল কালার। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ রেজ ডাজ নট পেনিট্রেট আর্থ অ্যাটমসফিয়ার? তাহলে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করতে পারে না কোন রশ্মিটি? এর উত্তর হবে অপশান নাম্বার বি, এক্স রশ্মি। কেন ভেদ করতে পারে না? কারণ আমাদের বায়ুমণ্ডলের যে লেয়ার সেটা অনেক মোটা লেয়ার, তাই ওটাতে পাস করতে পারেনি বা ভেদ করতে পারেনি, ঠিক আছে? তাহলে থিক লেয়ার
থিক লেয়ারের কারণে ভেদ করতে পারে না। এরপর আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, ইউভি রে, এক্স রে এবং গামা রে। তাহলে এই যে স্পেকট্রামটা আমরা দেখছি, এই স্পেকট্রামটাতে রেডিও ওয়েভ থেকে আমরা যখন গামা রের দিকে যাব তখন ফ্রিকোয়েন্সি বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়ে, এবং গামার থেকে যখন রেডিও ওয়েভের দিকে যাব এখানে ওয়েভলেংথ বাড়ে। এখানে বলে রাখি এই যে ভিজিবল লাইট, ভিজিবল লাইটটা হচ্ছে আমরা যে লাইটটাতে দেখতে পাই, ঠিক আছে, সূর্য থেকে যে আলোটা আসছে সেটা হচ্ছে ভিজিবল লাইট। এবং ইউভি রে আছে এখানে। তো ইউভি রে না তিনটে ভাগ আছে ইউভির, ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি। তো ইউভি এ যে রেটা, এটা হচ্ছে সবচেয়ে কম ডেঞ্জারাস এবং এটা পৃথিবীর সারফেসে পৌঁছায় এবং এটা হচ্ছে রেসপন্সিবল হচ্ছে প্রি ম্যাচিওর এজিংয়ের জন্য। প্রি ম্যাচিওর এজিংয়ের জন্য এটা রেসপন্সিবল, অর্থাৎ বয়সের আগেই কিন্তু যে চোখে মুখে না রিঙ্কেলস এটা এনে দেয়। তো সেই জন্য এটাকে প্রি ম্যাচিওর এজিংয়ের জন্য রেসপন্সিবল মানা হয় ইউভি একে। ইউভি বি হচ্ছে ডেঞ্জারাস আমাদের জন্য। ইউভি বিটা কিছুটা আমাদের পৃথিবীতে আসতে পারে এবং কিছুটা আটকে যায়। কে আটকায়? ওটা হচ্ছে ওজোন লেয়ার। ওজোন লেয়ার প্রোটেক্ট করে, ওজোন লেয়ার। আর যতটা আসে সেটা কিসের জন্য রেসপন্সিবল? সেটা হচ্ছে স্কিন ক্যান্সারের জন্য রেসপন্সিবল, স্কিন ক্যান্সারের জন্য রেসপন্সিবল। এবং ইউভিসি যেটা, এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস অ্যামাং দ্য থ্রি। এবং এই যে রশ্মিটা, এই রশ্মিটা আমাদের পৃথিবী পর্যন্ত আসতে পারে না। দ্য ফার্স্ট ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর ওয়ান ডে ইন্টারন্যাশনাল। তাহলে ওয়ান ডে ইন্টারন্যাশনালে প্রথম যে ক্রিকেট টিম ছিল আমাদের ইন্ডিয়াতে, তার ক্যাপ্টেন কে ছিল? এর উত্তর হবে অপশান নাম্বার এ, অজিত ওয়াদেকর। 1974 সালে প্রথম ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ওয়ান ডে ক্রিকেট হয়েছিল খেলা। তাহলে 1974 সালে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, এবং এই যে ম্যাচটি হয়েছিল এই ম্যাচটিতে অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকর ইন্ডিয়ার তরফ থেকে, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল অফ রিগার্ডিং দ্য বিলিভস, ভ্যালুস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কালচার ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দ্য কালচার। তাহলে কোনো একটা কালচারের মধ্যে, কোনো একটা কালচারের মধ্যে তারা কীরকম বিশ্বাস করে, তারা কীরকম ভ্যালুতে, তাদের নিজেদের মধ্যে কীরকম ভ্যালু আছে, বা তারা কী ধরনের কোন প্রথা প্র্যাকটিস করে কি করে না, এই সমস্তগুলোকে কিন্তু কালচারাল রিলেটিভিজম বলা হয়। অপশান নাম্বার বি, কালচারাল রিলেটিভিজম। 12 নম্বর প্রশ্ন হচ্ছে অন হুইচ ফেস্টিভ্যাল ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টুক প্লেস। এর উত্তর হবে বৈশাখী পূর্ণিমার দিন। তো কী হয়েছিল? 1919 সালে একটা অ্যাক্ট নিয়ে আসে, যে একটার নাম হচ্ছে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট, এই অ্যাক্টটাকে ব্ল্যাক অ্যাক্টও বলা হয়। তো এই অ্যাক্টটা যখন নিয়ে আসে ইংরেজ সরকার, তখন ভারতে খুব প্রোটেস্ট হয়েছিল এবং প্রোটেস্ট হতে হতে তারা দুজন প্রমিনেন্ট নেতাকে তখন গ্রেপ্তার করেছিলেন। আরও বাকি ছিল কিন্তু প্রমিনেন্ট দুজন, যেটা হচ্ছে ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল। তো এই দুজন নেতাকেও যখন গ্রেপ্তার করা হলো, তখন কিন্তু ভারতীয় জনগণের মধ্যে আরও যে ব্রিটিশদের প্রতি যে রাগ, সেটা আক্রোশ, সেটা আরও বেশি বেড়ে গিয়েছিল। এবং এই অ্যাক্টে একটা প্রভিশন বলা হয়েছিল যে কোনো এক জায়গায় অনেক মানুষ কিন্তু সমবেত করা
বা সমবেত হওয়া চলবে না। তাহলে গ্যাদারিংস মানা করে দেওয়া হয়েছিল এই অ্যাক্টটার মাধ্যমে। তো এই অ্যাক্টটার বিরোধিতা করতে গিয়ে 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগে সবাই সমবেত হয়েছিল এই বৈশাখী পূর্ণিমা দিনটিকে সেলিব্রেট করার জন্য। জেনারেল ডায়ার তার সৈন্য সামন্তকে নিয়ে এসে সেখানে গুলি চালিয়েছিল এবং গুলি চালিয়ে অনেককেই মেরেছিল। তো এইটাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পিউটার ভাইরাস? এর উত্তর হবে অপশন নাম্বার এ, এইডস। এইডসের ফুল ফর্ম কি? এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এবং এই যে রোগটা, এই রোগটাতে কী হয় অ্যাকচুয়ালি, এই রোগটাতে না আমাদেরকে পুরোপুরি আমাদের যে ইমিউনিটিটাকে নষ্ট করে দেয়। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কোনো যখন রোগ হয় তখন তার প্রতিরোধ করার জন্য আমাদের শরীরে নিজে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তো এই যে ইমিউন সিস্টেমটাই কিন্তু ভেঙে ফেলে। তার ফলে কোনো কিছু ভেতরে যদি ইনফেকশনও থাকে বা কোনো কিছু রোগ দেখা যায় তো সেই রোগটা বেড়েই চলতে থাকে, সেটাকে আর ট্যাকেল করার জন্য কিন্তু আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে সেটা কাজ করতে পারে না। তো হচ্ছে এবং এই যে রোগটা, এই রোগটার জন্য দায়ী কে? এইচআইভি ভাইরাস। তো এর ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ ইউনিয়ন টেরিটরি। এর উত্তর হবে প্রেসিডেন্ট। ঠিক আছে, আমাদের এখানে কেন্দ্রশাসিত অঞ্চলের যে শাসনতান্ত্রিক প্রধান সে হচ্ছে কে না প্রেসিডেন্ট। এরপর বলে রাখি, তোমরা সকলে দেখবে যে কোনো কোনো জায়গাতে কোনো কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর পদটি রয়েছে বা কোনো জায়গাতে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটর বা কোনো জায়গাতে চিফ কমিশনারও দেখা যায়। তো এরপর বলে রাখি, এই যে লেফটেন্যান্ট গভর্নর পদ বা অ্যাডমিনিস্ট্রেটর বা হচ্ছে চিফ কমিশনার, এনাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেন প্রেসিডেন্ট। তাই আমরা বলি যে ইউনিয়ন টেরিটরির অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে প্রেসিডেন্ট। লেফটেন্যান্ট গভর্নর দেখা যায় জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, দিল্লি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আর হচ্ছে পুডুচেরি। এবং রিমেনিংগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। দ্য জাইকাবাড়ি প্রজেক্ট হুইচ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইরিগেশন প্রজেক্টস ইজ অন দ্য রিভার। তাহলে কোন রিভারে অবস্থিত হচ্ছে জাইকাবাড়ি প্রজেক্ট? এর উত্তর হবে গোদাবরী। গোদাবরীর এবং কোন স্টেটে না ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে জাইকাবাড়ি প্রজেক্ট এবং গোদাবরী নদীতে হচ্ছে ওই প্রজেক্টটা। এরপর এখানে আমরা কিছু কিছু প্রজেক্ট দেখব, অর্থাৎ ড্যামের নাম দেখব কোন ড্যামটি কোন নদীতে রয়েছে। নর্মদাতে কোন কোন ড্যাম দেখা যায় না? নর্মদাতে হচ্ছে 1 নাম্বার বার্গি ড্যাম আছে, এবং বার্গি ড্যাম কোন স্টেটে দেখা যায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশ। তারপর হচ্ছে ইন্দিরা সাগর ড্যাম, এই ড্যামটাও মধ্যপ্রদেশে অবস্থিত। তারপর হচ্ছে ওমকারেশ্বর ড্যাম, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সর্দার সরোবর ড্যাম। এটা হচ্ছে গুজরাটে অবস্থিত।
আচ্ছা, কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীতে কি কি ইম্পর্ট্যান্ট ড্যাম রয়েছে? কৃষ্ণা নদীতে 1 নাম্বার ইম্পর্ট্যান্ট ড্যাম হচ্ছে আলমাট্টি ড্যাম। আলমাট্টি ড্যাম কোথায় রয়েছে? না, এটা হচ্ছে কর্ণাটক। এবং আলমাট্টি ড্যামকে লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম নামেও জানা যায়। ঠিক আছে, তাহলে এটার আরেকটা নাম লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম। শ্রীশাইলেম ড্যাম, এটা কোথায় অবস্থিত? না, বর্ডার অফ তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বর্ডারে। নাগার্জুনা সাগর ড্যাম, এটি তেলেঙ্গানাতে অবস্থিত। তাপ্তি নদীর দুটো ইম্পর্ট্যান্ট ড্যাম হলো, 1 নাম্বার হচ্ছে উকাই ড্যাম, যেটা গুজরাটে আছে। আরেকটা হচ্ছে হাতনুর ড্যাম, যেটা মহারাষ্ট্রে আছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া? তাহলে ভারতের মধ্যে সবচেয়ে বৃহত্তম গ্লেসিয়ার কোনটি? এর উত্তর হবে সিয়াচেন গ্লেসিয়ার। সিয়াচেন গ্লেসিয়ার কোথায় আছে? এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জে দেখা যায়, কারাকোরাম। এবং এই যে সিয়াচেন গ্লেসিয়ার, এটা হচ্ছে হাইয়েস্ট ব্যাটেলফিল্ড। ইন দ্য ওয়ার্ল্ড। আর এটা মোটামুটি 75 মিটার লং হচ্ছে, এই যে গ্লেসিয়ারটা এটা 75 মিটার লং। গঙ্গোত্রী গ্লেসিয়ার কোথায় আছে? এটা হচ্ছে উত্তরকাশী ডিস্ট্রিক্ট। অফ উত্তরাখণ্ড। এবং এটা গাড়োয়াল হিমালয় আছে। গাড়োয়াল হিমালয় কি? আমরা জানি যে উত্তরাখণ্ডকে না দুটো ভাগে ভাগ করা হয়। এটা যদি উত্তরাখণ্ড হয় এরকম করে, ঠিক আছে, তো এটাকে এরকম 2 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে কুমায়ুন এবং এটা হচ্ছে গাড়োয়াল। এবং এই যে গ্লেসিয়ারটা, এই গ্লেসিয়ারটা থেকেই আমাদের গঙ্গা তৈরি হয়েছে। তাহলে অরিজিনেশন অফ গঙ্গা। এই গ্লেসিয়ারটা অ্যাকচুয়ালি এটা গ্লেসিয়ার বলা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একদম পুরো লং হচ্ছে একটা নদী, ঠিক আছে, একটা রিভার। তাহলে রিভার অফ আইস অ্যান্ড স্নো। এবং এই গ্লেসিয়ারটা দেখা যায় লাদাখে। সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট উইমেন্স স্পোর্ট টু বি ইন্ট্রোডিউসড ইন দ্য অলিম্পিক্স? তাহলে অলিম্পিকের মধ্যে কোন খেলাটি প্রথমবার মহিলাদের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল? এখানে মনে রাখতে হবে 1900 সালে প্যারিস অলিম্পিক হয়েছিল। প্যারিস অলিম্পিক। এবং এই অলিম্পিকে মহিলাদের জন্য দুটো খেলা ইন্ট্রোডিউস করা হয়, একটা হচ্ছে টেনিস এবং আরেকটা হচ্ছে গল্ফ। তো এর উত্তর হবে অপশন নাম্বার সি, গল্ফ। ফ্রম 1337 to 1453 হু ওয়ার দ্য মেন কম্ব্যাটেন্টস ইন দ্য 100 ইয়ার্স ওয়ার? 100 বছরের যুদ্ধে কারা কারা লড়েছিল? ঠিক আছে,
এর উত্তর হবে অপশান নাম্বার ডি, কিংডম অফ ইংল্যান্ড অ্যান্ড কিংডম অফ ফ্রান্স। না কেন, এদের মধ্যে অন্যান্য ডিসপিউট ছিল। তাহলে ডিসপিউট তো ছিল, তার সাথে আরেকটা মেন রিজন ছিল লেজিটিমেট সাকসেসর অফ ফ্রেঞ্চ ক্রাউন। অতএব কোশ্চেন অফ লেজিটিমেট if the pH value of a substance is lower than 7 it would be considered as। এখানে বলে রাখি পিএইচ, পিএইচ একটা স্কেল থাকে, তো পিএইচ কথার অর্থ হলো পোটেন্স, পি ফর পোটেন্স, পোটেন্স, এবং এইচ ফর হাইড্রোজেন। পোটেন্স কথার অর্থ হলো পাওয়ার। তো পিএইচ এর ফুল ফর্ম কি? পাওয়ার অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রোজেন। তো একটা স্কেল আছে, যে স্কেলটাতে তিনটে স্ট্যান্ডার্ড মার্ক আছে, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 14। 7 থেকে যত আমরা 14-এর দিকে যাব তত বেসিক নেচারটা বাড়বে, বেসিক নেচার বাড়ে, এবং 7 থেকে যত আমরা 0-র দিকে যাব ততটা অ্যাসিডিক নেচারটা বাড়ে। তো এখানে বলা হচ্ছে কি না লোয়ার দেন 7, তাহলে লোয়ার দেন 7 মানে এদিকে পড়বে কোনো একটা জায়গায়, তো এদিকে পড়লে সেটা হবে অ্যাসিড। অতএব এর উত্তর হবে অপশন নাম্বার সি, অ্যাসিড। থ্যাংক ইউ।